এই হলো টম্ব অফ সুজাউদ্দিনের কবর। এটা হচ্ছে চিকেন দম্পা কাসিম বাজার। এটা হচ্ছে 8টা পিস। গুড মর্নিং, দ্য এক্সপ্লোরেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওতে দেখেছেন আমরা এসেছি সবুজবাড়িতে বহরমপুরে, আর আজকে মুর্শিদাবাদের যে সাইট সিইং আছে যেটা অফবিট বলতে গঙ্গার ওপারে, মানে গঙ্গার এপারে তো আমরা অনেক সাইট সিইং দেখেওছি আগে বেশ কয়েকবার, বাট আজকে আমরা যাচ্ছি গঙ্গার ওপারে, মানে ভেসেল পেরিয়ে ওই পারে বেশ কিছু দ্রষ্টব্য স্থান, ঐতিহাসিক স্থান রয়েছে যেগুলো সচরাচর মুর্শিদাবাদ এলে দেখা হয় না। তো সেইগুলো আমরা আজকে দেখতে চলেছি। টোটো ভাই অমিত, ওর সাথে আমরা আজকে সাইট সিইংটা করব, এবং অমিতের কন্ট্যাক্ট আপনারা সবুজবাড়িতেও থেকে মানে আমি পেয়েছি, আমি ওর ডিসক্রিপশন বক্সের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা অমিতকে যোগাযোগ করে নিতে পারবেন। চলুন যাওয়া যাক। সাইট সিইংয়ে বেরোচ্ছি আমরা অফবিট, আর এই সবুজবাড়ি থেকে আমরা বেরোচ্ছি। এই সামনের রাস্তাটার নাম হচ্ছে নিরুপমা দেবী রোড, যথেষ্ট কর্মব্যস্ত একটি রাস্তা। সবুজবাড়ির যে রিভিউ সেটা আপনার আগের ব্লগে পেয়ে গেছেন, আশা করি দেখে নিয়েছেন। না দেখলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। বহরমপুর রবীন্দ্র সদন, মুর্শিদাবাদ রবীন্দ্র সদন, কবিগুরু। আমাদের ডান দিকে রয়েছে বহরমপুর স্কোয়ার ফিল্ড। এই যে মাঠটা দেখা যাচ্ছে, এটা পারফেক্ট স্কোয়ার একটা, এবং বেশ বড়, 400 মিটার করে এক একটা। আর এই স্কোয়ার ফিল্ডে 4 কোণে 4টে কামান রাখা আছে, তার মধ্যে এই একটা কামান দেখা যাচ্ছে এখান থেকে, বাইরে থেকে। এই হলো বহরমপুরের স্কোয়ার ফিল্ড, এটাকে বেসিক্যালি ব্যাক স্কোয়ার বলে। মসলিন তীর্থ মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প। মসলিন শাড়ি কীভাবে বানানো হচ্ছে আমি বিষ্ণুপুরে দেখেছি। একদম নরম, সফট, খুব সফট। এই মসলিনের বিক্রয় কেন্দ্র এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, বাট এখনও খোলেনি, 11টায় খুলবে। এই যে রাস্তাটা ধরে যাচ্ছি আমরা এখন, একদম ভাগীরথীর গা দিয়ে, এখানে পরপর ঘাট আছে। লালবাগ সদর ফেরিঘাট এসেছি আমরা গঙ্গা পেরোনোর জন্য, ভাগীরথী পেরোনোর জন্য বেসিক্যালি। এই পার পার্সন 20 টাকা করে, 40 টাকা। হ্যাঁ, আমরা এই নৌকা করে পেরোবো, আর আমাদের টোটো মানে অন্য নৌকায় পেরোবো, এরকম কিছু একটা ব্যাপার আছে আর কি। চলো যাওয়া যাক। উই আর মুভিং। দুটো নৌকা দেখো জোড়া করে একটা বড় মতো বানিয়েছে, ভেসেল টাইপ। আর এই হয়ে গেল ভাগীরথী রিভার মুর্শিদাবাদের। বেসিক্যালি আমরা যে পাটে যাচ্ছি ওটা হচ্ছে লালবাগ, আর এই পাটটা যেটা দিয়ে আমরা এলাম সেটা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ, আর ঘাটটার নাম হচ্ছে লালবাগ ফেরিঘাট। চলে এলাম, জাস্ট পেয়ে না 5 মিনিটের নৌকা যাত্রা। ভাগীরথী এই জায়গাটা এরমই চওড়া, এবং এরকম নৌকা যাতায়াত করে। আর টোটোটা দেখছি আলাদা নৌকায় আসবে আমাদের, এই টোটো আসলে আবার আমরা এখান দিয়ে যাব। তা মুর্শিদাবাদে এসে কিন্তু আমরা কখনো এই গঙ্গাটা পেরোইনি, মানে ভাগীরথী পেরোইনি, এই ফার্স্ট টাইম পেরোলাম। A few moments later. এসে পৌঁছালাম এই পারের, মানে ভাগীরথীর এই পারের প্রথম গন্তব্য আমাদের খোশবাগ। নবাব আলীবর্দী খাঁর সমাধি রয়েছে, সিরাজের সমাধি রয়েছে। চলুন দেখা যাক। এই জায়গাটা আমার প্রথম আসা, আমি কখনো আসিনি আগে। টোটাল 34খানা কবর আছে এই খোশবাগে। এই কবরটা হচ্ছে নবাব আলীবর্দীর বেগম, ইনার নাম হচ্ছে শরফুন্নিসা বেগম, ঘসটি বেগম। যেই ঘসটি বেগম সিরাজের সঙ্গে ষড়যন্ত্র করে যুদ্ধ লাগিয়েছিল, সেই ঘসটি বেগম। ইনার প্রসাদ বাড়ি হচ্ছে মতিঝিল। পাশেরটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম। ইনারা হচ্ছে 2 বোন। আর খোশবাগ নামটা হচ্ছে সুন্দর ফুলের শখ ছিল বলে, হ্যাঁ, গোলাপ ফুলের ছিলেন, যার জন্য জায়গাটির নাম দিয়েছিলেন খোশবাগ। বাট এখন তো আর ফুলগুলো সেগুলো আর নেই। ফুল ছিল স্যার, এগুলো ওই যে লকডাউন গেল না, 3 বছর এই বাগানে কাজ বন্ধ ছিল। আচ্ছা, তখন পুরো জংলা হয়ে গেছে। বাংলা, বিহার, উড়িষ্যা
শেষ সাগরী নবাব সিরাজউদ্দৌলার পাশে সিরাজউদ্দৌলা নিজের ভাই ছিলেন না, এটা হচ্ছে ধর্ম ভাই। ওনার নাম হচ্ছে মির্জা মেহেদি। প্রথম কব্বর হচ্ছে 1756-তে আলীবর্দী। সিরাজউদ্দৌলা নিজের হাতে দাদুর কব্বর দিয়েছিলেন এটা। আর বাদ বাকি যেগুলো দেখলেন এগুলো হচ্ছে সব 1757-তে যুদ্ধর পর। এটা বানিয়েছিলেন আলীবর্দী। 1740-এ যখন এটা ফুলের বাগান তৈরি করলেন তখন এই মসজিদটা বানিয়েছিলেন উনি নিজে নামাজ পড়ার জন্য। ওখানে আগে গোলাপ জল থাকতেন, ওখানে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে এই মসজিদে নামাজ পড়তেন আলীবর্দী। এখানে 101 রকমের গোলাপ চাষ হতো। আলীবর্দী খাঁ এই জায়গাটাকে প্রচণ্ড ভালোবাসতেন। বিকেলবেলা ঘোরার জন্য এই জায়গাটা তার প্রিয় নাতিকে নিয়ে আসতেন এখানে। আর এখানে পুরো বিস্তীর্ণ জায়গায় যেহেতু গোলাপ ফুটে থাকতো, তার মনটা খুব আনন্দিত হয়ে যেত। তাই জন্য এর নাম হচ্ছে খোশ, মানে খুশি, আর বাগ মানে তো বাগান। একটা অনুরোধ তৈরি করা আছে যে পুরো রাস্তা একদম পুরো সেই টোটো দাঁড়িয়ে আছে সেটাও দেখা যাচ্ছে। আচ্ছা, এনার সাথে আমরা খোশবাগ ঘুরলাম। আপনার নাম? ভীম রায়। তো উনি খুব সুন্দরভাবে আমাদের খোশবাগটা বুঝিয়ে দিলেন। আমাদের পরবর্তী গন্তব্য রত্নেশ্বর শিব মন্দির। আর এখানে যিনি গাইড রয়েছেন উনি ওনার চার্জেস রয়েছে 100 টাকা। এখন ডান দিকে দেখা যাচ্ছে লালবাগ স্টেশন। বাজারের নাম নারকেল বাগান বাজার। এই হয়ে গেল রত্নেশ্বর শিব মন্দির, ভট্টবাড়ি, মানে বেসিক্যালি এটা ভট্টপাড়া। এই অনেক পুরনো শিব মন্দির। এই মন্দিরটাও কিন্তু বিষ্ণুপুরে যেরকম টেরাকোটার কাজ, তার কিছু নিদর্শন কিন্তু এই মন্দিরেও রয়েছে। এই ব্যাপারে যদি আমি অতটা বিশেষজ্ঞ নই, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভুল হতে পারি। এসেছি লালবাগ মুর্শিদাবাদের আরও একটি অফবিট প্লেস এবং 51 সতীপীঠের একটি, শ্রী কিরিটেশ্বরী মাতার মন্দির, আর তার সাথে লাগোয়া প্রাচীন শিব মন্দির। কীট বছর মকর সহ কপাল। আর লালবাগের মির্জাপুরে যখন কুষ্ঠ হয়, এখানকার চাঞ্জাল পুষ্পলে মুক্ত হয়েছিলেন, দিয়ে পূর্ব পশ্চিম কালীসাগরটাকে সংস্কার করে দিয়েছিলেন। আর 107টা শিব মন্দির ছিল, 172 ঘর পাণ্ডা ছিলেন, সব ধ্বংসের পথে। আর পৌষ মাসে শনি মঙ্গলবারে মেলা হয়। আর পাশেরটা হচ্ছে নাটোরের রানী ভবানীর পঞ্চমন্দির আসন। আর একটা মন্দির আছে গুপ্ত মন্দির, মায়েরই একটা অংশ। আচ্ছা, করটি থেকে কিরিটি কথাটা স্কাল্পচার। এই মন্দির প্রতিষ্ঠা করেছেন নাটোরের রানী ভবানী, তোমরা শুনে না ভালো করে, নকশায় মা। খিলানটা দেখছো যেটা খিলান, ইসলামিক আর্কিটেকচার। আর এই আমাদের বাংলা, বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করে, চালটাকে, চালের গঠন শৈলীটাকে, চারচালা হিন্দু, পেট ইসলাম, অগ্রভাগ প্যাগোডা, নেপাল তিব্বতের মতো অদ্ভুত একটা ইতিহাস রানী মন্দির। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। নিরাপত্তার প্রয়োজনে এই মূর্তি বাইরে থাকে, এই মূর্তি মন্দিরে থাকে না। পৌষ মাসের মঙ্গলবার দুপুর 2টোর পর এলে এই মূর্তি তোমাদের দর্শন হবে এখানে। গাছের মধ্যে কত পুরনো। এখানেও পুজো হয় তো, মন্দিরকে ঘিরে একবারে বট গাছ হয়ে গেছে। কত পুরনো নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন। এই জায়গাটা একদম পুরো শান্ত, একদম মনকে শান্ত করার জায়গা। কিরিটেশ্বরী মন্দিরের জাস্ট উল্টো দিক দিয়ে রাস্তা দিয়ে একটুখানি ঢুকে এসেই রয়েছে কিরিটেশ্বরী গুপ্ত মন্দির। ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য এখানে মায়ের যে মূর্তি সেটা লুকিয়ে রাখা হয়েছিল, গুপ্ত রাখা হয়েছিল। পরে এখানে মন্দির প্রতিষ্ঠা হয়, এই নাম কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। কিরিটেশ্বরী গুপ্ত মন্দির নামে পরিচিত। মায়ের ব্রহ্মশিলা এখানে অবস্থিত, শাড়ি দিয়ে ঢাকা আছে। আর দুটো মন্দির দেখলেন, ওনারা দেখলেন বাইরে আদি মন্দির বলে লেখা আছে ডান দিকে ঢুকতে।
ওই বেদিতেই এই মা ছিলেন। মুর্শিদ কুলিকার আমলে যখন ঢাকা থেকে রাজধানী পরিবর্তন হচ্ছে মুর্শিদাবাদ, তখন বেধর্মী নবাব যে কোনো মুহূর্তে ধ্বংস হতে পারে বা করতে পারে, সেই আতঙ্কে রাস্তার সম্মুখ থেকে মাকে গুপ্তভাবে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। তখন থেকে গোপনে মায়ের পুজো ভোগ হয়ে আসছে আস্তে আস্তে। মায়ের মন্দির, কোনো গম্বুজ বা চূড়া দেওয়া হয়নি, বাড়ির মতো করে বানানো হয়েছিল। ডাহাপাড়া ধাম স্টেশন এটা। একটু আগে আমরা পেরিয়েছিলাম লালবাগ, ওই সেই দূরে দেখা যাচ্ছে ডাহাপাড়া জগৎবন্ধু মন্দির। বিশাল বড় কম্পাউন্ড, প্রচুর গাছপালা, ফুলে ফলে ঢাকা। বেসিক্যালি এটা একটা হরিনাম সংকীর্তনের জায়গা। এই পুরো চত্বরটাই দারুণ, বিশাল বড় আর কি। এখানে রয়েছে একটা ঝিল সুন্দর, বাট এখন ঠাকুরের পর্দা নামানো রয়েছে ওখানে, তাই দেখতে পেলাম না এখন। 1226 বঙ্গাব্দের একলিঙ্গ শিব মন্দির। কতটা পুরনো বুঝতে পারছেন এই শিব মন্দির। এটাই রোশনীবাগ রয়েছে, এটা হচ্ছে রোশনীবাগ, সুজাউদ্দৌলার সমাধি। সেই চত্বরের জাস্ট পিছনে রয়েছে এই শিব মন্দির, টম্ব অফ সুজাউদ্দিন। আলিবাগের আরও একটি দর্শনীয় স্থান কিন্তু আনএক্সপ্লোর্ড। 1738-39 সালে সুজাউদ্দিন নিজের এই টম্ব তৈরি করেন তার মৃত্যুর 1 বছর আগে। জায়গাটার নাম রশনীবাগ। এখানে হিস্ট্রিটা লেখা রয়েছে, আপনারা পজ করে অবশ্যই পড়ে নেবেন। এই চত্বরে রয়েছে মসজিদ, সামনে যেটা দেখা যাচ্ছে সাদা কালারের, রয়েছে মাজার ওই কোণে যেটা আছে, আর রয়েছে সুজাউদ্দিনের সমাধি। এইটা, এই যে সমাধিটি দেখা যাচ্ছে এটা সুজাউদ্দিনের দেহরক্ষীর সমাধি, আর ঘরের ভিতরে আছে সুজাউদ্দিনের সমাধি। এই হলো টম্ব অফ সুজাউদ্দিনের কবর। আবার নৌকা করে ঘাট পেরোনোর জন্য আমরা রেডি। এখন তো দুপুরের পর হয়ে গেছে মোটামুটি, এখন বেশ ভালো লাগছে, রোদ্দুরটাও কমে গেছে। আমাদের টোটো দাদা উঠছে, চলে গেলো। আর এই ঘাটের নাম হচ্ছে শাহনগর ঘাট। লালবাগ ঘাট দিয়ে বেরিয়েছিলাম, এটা শাহনগর ঘাট দিয়ে আবার বেরোচ্ছে উল্টো দিকে। পৌঁছে গেলাম, ওই পার থেকে চলে এলাম। 2 মিনিটের 3 মিনিটের ম্যাক্সিমাম 5 মিনিটের। A few moments later. ভাগীরথী পেরিয়ে আমরা এসেছি খাওয়া দাওয়ার খেতে, 2:30 বাজে। হোটেল হাজারদুয়ারি, দেখি কি পাওয়া যায় দেখি। রেস্টুরেন্টের ভাইবসটা পুরো আমাদের আউথ 1519-এর মতো, খালি সাইজে ছোটো এই আর কি। আউথে বিভিন্ন জায়গায় সিটিং আছে, এটা একতলা দুতলায় আছে। এখানে গন্ধটাও পুরো আউথের মতোই বেরোচ্ছে। চিকেন দমপক স্পেশাল বিরিয়ানি অর্ডার করলাম, বলে ওটা শেয়ার করে খাওয়া যাবে। 220 অ্যারাউন্ড, 2 পিস চিকেন, ডিম, আলু। ভাতের কোয়ান্টিটি বেশি, নর্মালটা হলে 150 ছিল। 1 পিস চিকেন, আলু, ডিম নেই। হচ্ছে চিকেন দমপক বিরিয়ানি। দমপক বিরিয়ানি বেসিক্যালি কলকাতা বিরিয়ানির মতোই স্টাইল। বিরিয়ানির টেস্ট খুব ভালো, একদম কলকাতার মতো। এটা হচ্ছে চিকেনের পিস একটা, এটা হচ্ছে 8টা পিস, ভালো। বিরিয়ানি যেন এখানে চয়েস করেছি, এটা ভালো, ঠিকঠাক চয়েস হয়েছে। কোয়ান্টিটি আমরা একটা স্পেশাল নিয়েছি, তাতে আমাদের দুজনের ঠিকঠাকই হয়ে যাচ্ছে। যদি নর্মাল নেওয়া হতো তাহলে একটু কম হতো, তাহলে সেক্ষেত্রে 2টো অর্ডার করতে হতো, বাট সেক্ষেত্রে বেশি হয়ে যেত। সেই জন্য আমরা একটাই স্পেশাল অর্ডার করলাম। ধীরে সুস্থে খাবো, খাওয়ার পর আবার কথা হচ্ছে। 2000 years later. পোস্ট লাঞ্চ আমরা এসে পৌঁছালাম আরও একটি অফবিট প্লেস, যেটা সচরাচর এখানে লোকজন আসে না, আর্মেনিয়ান চার্চ। আর্মেনিয়ান চার্চের দরজা তো এখন বন্ধ, তো ভিতরে আমরা ঢুকতে পারবো না, আমরা এই বাইরে থেকেই চার্চটা যা দেখার দেখতে হবে। দারুণ সুন্দর পুরনো ওল্ড স্টাইলের চার্চে আমরা নর্মালি দেখি সাদা কালারের বিল্ডিং, এখানে লাল কালারের। একটা শর্ট ভিজিটের জন্য ঠিক আছে চার্চটা। এসেছি ডাচ কবরস্থান। এতে 47 জন ডাচ ব্যক্তির সমাধি রয়েছে, যার মধ্যে 45তমটি
ড্যানিয়েল ভ্যান্ডের মিয়েলের সমাধি, যিনি 1721 খ্রিস্টাব্দে মারা গিয়েছেন। সো মুর্শিদাবাদ এলে এই জায়গাটা আমি অ্যাটলিস্ট আগে কখনো আসিনি। তো এগুলো সবই ডাচদের কবরস্থান। এই ডাচ সিমেট্রি ফেলে এসেই আমরা একটা লেভেল ক্রসিং পেরোচ্ছি। ডান দিকে দেখা যাচ্ছে কাশিমবাজার রেল স্টেশন। ট্রেনটা সবই পেরোলো। আর একটা একেবারে অফবিট প্লেস দেখুন, ব্যাসপুর প্রাচীন শিব মন্দির, বাংলার প্রাচীনতম শিব মন্দির, স্থাপিত 1733। এসেছি কাশিমবাজার রাজবাড়ি। এই হেরিটেজ প্যালেস, হোটেল আর মিউজিয়াম দুটোই রয়েছে। রিজার্ভেশনে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, ইমেল দেওয়া রয়েছে। ভিজিটিং আওয়ার্স হচ্ছে 9টা থেকে 5টা, মানে সাধারণ দর্শনার্থীদের জন্য। কাশিমবাজার প্যালেস অফ রয়েস। কাশিমবাজার প্যালেসের ভিতর বিশাল বড় এরিয়া এই কাশিমবাজার প্যালেসের। দুর্গা মন্দির, চণ্ডী মণ্ডপ, তাই তো? একটা বড় পুকুরও রয়েছে। এসব জায়গায় শুটিং হয় না? হ্যাঁ, শুটিং হয় না ফিল্মের? হ্যাঁ হ্যাঁ, এসব জায়গাতে বাবা শুটিং এর জন্য সব ভাড়া দেয়, হ্যাঁ। গোটা বাড়ি শুটিং হয়। আর এই হচ্ছে এই জায়গাটা হোটেল পোর্শনটা, যেখানে এটা হয়ে গেলে এখানে যারা থাকেন তাদের রেস্টুরেন্ট। এসছি আজকের দিনে আমাদের সর্বশেষ গন্তব্য পাতালেশ্বর মন্দির। এটা জাস্ট মন্দিরের উল্টো দিকে একটা আর কি শোপিস মতো করে রাখা রয়েছে। মন্দিরটা হচ্ছে বাঁদিকে। চলুন যাওয়া যাক। একটু মাটির নিচে, এই জন্য নাম পাতালেশ্বর। তাহলে আজকের মতো এই মুর্শিদাবাদের যে অফবিট আনএক্সপ্লোরড যে ডেস্টিনেশন যেগুলো দেখালাম, মোটামুটি আমাদের এই এপিসোড এখানেই শেষ হচ্ছে। আর মুর্শিদাবাদে যদি আসেন, 2 দিন হাতে নিয়ে আসেন, তাহলে এই অফবিট জায়গাগুলো অবশ্যই দেখবেন। অফবিট মুর্শিদাবাদ হিসাবে আমার এই জায়গাগুলো প্রচণ্ডই ভালো লেগেছে। আপনাদেরও কেমন লাগলো অবশ্যই মতামত করে জানাবেন। এই যে সমস্ত জায়গাগুলো, এগুলো কিন্তু আমরা মুর্শিদাবাদে আগে এসে আগে কিন্তু কখনো ঘুরিনি। আমরা অনেকবার মুর্শিদাবাদে এসেছি, সেদিক দিয়ে এইগুলো একেবারে একদম নতুনত্ব কিছু জায়গা। আর আগামীকাল আমরা যাব মুর্শিদাবাদের যে সমস্ত বিখ্যাত দর্শনীয় স্থানগুলো আছে, যেগুলো মানুষ গিয়ে থাকে, সেইগুলো যেগুলো আসবে পরের ভিডিও। তো আজকের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।